আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। বেড়েই চলেছে দেশের রিজার্ভ, $26 বিলিয়ন ছাড়ালো। এয়ার কন্ডিশনের ভেতরে বড় বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। তারেক রহমান। ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা মাকে হত্যা করেছেন মার্কিন কিশোর। এফবিআই। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত ৩২, আহত ৮৩। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে $২১.১১ বিলিয়ন বা $২,১১,৪৩,৪৫,০০০,৫০,০০০ হয়েছে। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $২,৬৩,৬৪,৬০,৬০,০০০। রোববার ১৩ এপ্রিল এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খানের দফতর। মার্চের প্রথম সপ্তাহে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $২১.৪০ বিলিয়ন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ $১৭৫ কোটি পরিশোধ করার পর ৯ মার্চ রিজার্ভ $১,৯৬৪ কোটি বা $১৯.৬৫ বিলিয়ন নামে। এর আগে আরেক দফা আকুর বিল পরিশোধ করে বাংলাদেশ। গত ৯ জানুয়ারি আকুর নভেম্বর-ডিসেম্বর ২ মাসের আমদানি বিল বাবদ $১৬৭ কোটি পরিশোধ করা হয়। তখন $২১ বিলিয়ন থেকে রিজার্ভ কমে। এরপর যথারীতি বাণিজ্যিক ব্যাংকগুলো সংগ্রহ করা রেমিটেন্সের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে। রপ্তানি আয় ও বৈদেশিক ঋণ রিজার্ভে যোগ হয়ে রিজার্ভ $২১ বিলিয়ন অতিক্রম করে। সর্বশেষ একই প্রক্রিয়ায় বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আকু হল আন্তর্দেশীয় একটি লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান মধ্যকার লেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানের আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি ২ মাস অন্তর অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে, তার উপর তারা বসে সংস্কারের কথা বলছে। কথাগুলো বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথাগুলো বলেন। সংস্কার আগে ও নির্বাচন পরে যারা এ কথা বলছেন তাদের সমালোচনা করে ওই বক্তব্য দেন তারেক রহমান। বিএনপি সংস্কার করবে কিনা সেই সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করেছেন তিনি। নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি এসব সুবিধার ভেতর থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে একদিকে, আন্দোলন করেছে আর একদিকে। বিএনপির দেশ গঠনের চিন্তা করেছে। এখন যারা আগে সংস্কারের কথা বলেছেন তাদের মধ্যে কতজন স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছেন, সেই সময় রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, সেসব প্রশ্নও তুলেছেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশজুড়ে হাজার হাজার নেতাকর্মী যখন কারাবন্দী, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং তারা যখন হয়রানির শিকার হচ্ছেন, সেই সময়ে বিএনপি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তাই বিএনপির ক্ষমতায় এলেই জনগণের ভাগ্য পরিবর্তনে দেশে সংস্কার করা হবে বলে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন, হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে, হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে, হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো অনৈতিক কাজের সাথে জড়িত, কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে আমরা কোনো ডিনায়ালের মধ্যে নেই।
এই প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, আমরা এখনও দেখছি অনেক রাজনৈতিক দল আছে, কারো নাম বলবো না, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখেছেন। আকাশে বাতাসে কান পাতলেই আমরা শুনতে পাচ্ছি। বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তারা তাদের অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সেখানে বিএনপি অন্যায়কারীদের বিরুদ্ধে যারা দলের ভেতর থেকে অন্যায় করছে, যেটা সামনে আসছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আমরা ডিনায়ালে নেই, কারণ আমরা বলেছি অন্যায়কারী কোনো দলের সদস্য হতে পারে না। অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী। অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। বিএনপির লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এ কথা উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই দেশের জন্য বেটার কিছু করা, কিন্তু দল একা পারবে না। আপনাদের সকলকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই আপনারা প্রত্যেকটি মানুষ যখন এগিয়ে আসবেন, তখনই আমাদের পক্ষে সম্ভব 31 দফা বাস্তবায়ন করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এক কিশোর তার বাবা মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 17 বছর বয়সী ওই কিশোরের নাম নিকিতা কাসাব। নতুনভাবে প্রকাশিত আদালতের নথি ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান WISN-এর হাতে আসা একটি ফেডারেল হলফনামা অনুযায়ী নিকিতা কাসাব লিখিত নথি ও খুদে বার্তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিলেন এবং মার্কিন সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন। তদন্তকারীরা এসব নথি ও খুদে বার্তা খুঁজে পেয়েছেন। তারা বলেছেন, তার বাবা মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে, যার উদ্দেশ্য ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর্থিক সামর্থ্য ও ব্যক্তি স্বাধীনতা অর্জন করা। উইসকনসিনে কিশোরটির বিরুদ্ধে 9টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে 2টি প্রথম শ্রেণীর হত্যা এবং 2টি মৃতদেহ লুকানোর অভিযোগ। আদালতের অনলাইন রেকর্ড এবং মার্চ মাসের শেষের দিকে দায়ের করা ওয়াউকেশা কাউন্টার অভিযোগ থেকে এমনটা জানা গেছে। এদিকে ফেডারেল তদন্তকারীরা 3টি অভিযোগের তদন্ত করছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলো হলো প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার। একটি তল্লাশি পরোয়ানার আবেদনের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর এক এজেন্ট এই হলফনামা লিখেছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য CNN কাসাপের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে। কাউন্টির নথি অনুযায়ী নিকিতা এখনও কোনো রাষ্ট্রীয় অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেনি। ওয়াউকেশা কাউন্টির অভিযোগ অনুযায়ী পুলিশের বিশ্বাস, অভিযুক্তের মা তাতিয়ানা কাসাব এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ার গত 11 ফেব্রুয়ারি নিহত হন। এর 2 সপ্তাহের বেশি সময় পর 28 ফেব্রুয়ারি দুজনকেই গুলির আঘাতে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারটির বাড়িতে গিয়ে তাদের সুস্থতা বা নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াউকেশা কাউন্টির শেরিফের ডেপুটিরা তাদের মৃত অবস্থায় দেখতে পান। ওই সময় অভিযুক্ত কিশোর বাড়িতে ছিল না। এছাড়া ডোনাল্ড মেয়ারের SUV গাড়িটি চুরি গেছে বলে জানায় কর্তৃপক্ষ। সেই সন্ধ্যায় ক্যানসাসের ওয়াকিনির পুলিশ বিভাগের কর্মকর্তা ওই গাড়িটির থামিয়ে অভিযুক্তকে গাড়ির ভিতরে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়। গাড়ির ভিতরে পাওয়া যায় নগদ $14,000 এবং $14,000 বেশি মূল্যের গহনা। এছাড়াও মেয়ারের কেনা .357 ম্যাগনাম রিভলভারটিও সেখানে ছিল। ফেডারেল হলফনামায় বলা হয়, ওয়াউকেশা কাউন্টি শেরিফের কার্যালয়ে একটি তল্লাশি পরোয়ানা পেয়ে অনুসন্ধান চালায় এবং কাসাফের ফোনে দ্য ওয়ার্ডার অফ 9 অ্যাঞ্জেলস নামক একটি নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য খুঁজে পায়। এটি জাতিগতভাবে উগ্র ভাবাদর্শ লালনকারী নব-নাৎসিদের একটি নেটওয়ার্ক। এছাড়া শেরিফের কার্যালয় প্রেসিডেন্টকে হত্যা, বোমা তৈরি এবং সন্ত্রাসী হামলায় বিষয়ে আত্মবর্ণিত একটি ইশতেহার সম্পর্কিত বিভিন্ন ছবি ও বার্তা খুঁজে পেয়েছে। FBI এর খুঁজে পাওয়া 3 পৃষ্ঠার একটি নথিতে ট্রাম্পকে হত্যা করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিপ্লব ঘটানোর এবং শ্বেতাঙ্গ জাতিকে রক্ষার আহ্বান জানানো হয়েছে।
এফবিআই আরও জানিয়েছে, কাসাপের ফোনে একটি ছবি এবং বার্তা ছিল যাতে ড্রোনকে কিভাবে আক্রমণাত্মক ড্রোন হিসেবে ব্যবহার করা যায় সেই তথ্য ছিল। তারা জানিয়েছে কাসাপ আক্রমণ করার জন্য ড্রোন এবং বিস্ফোরক কিনতে কিছু টাকা পরিশোধ করেছিল। তদন্তকারীরা আরও জানিয়েছে তারা মেয়ারের ক্রেডিট এবং ডেবিট কার্ডের সামনে এবং পিছনের ছবি এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ডও পেয়েছিল। কাসাপের এক সহপাঠী শেরিফের কার্যালয়কে জানায় কাসাপ তাকে মার্চ মাসে বলেছিল যে সে তার বাবা মাকে হত্যা করতে চায়, তবে তার কাছে কোনো বন্দুক নেই। অভিযোগে বলা হয় কাসাপ পরে তার সহপাঠীকে জানিয়েছিল সে এমন একজনকে বন্ধু বানাবে যার কাছে বন্দুক আছে এবং সে তা চুরি করবে। আদালতের নথিতে তারা আরও বলা আছে কাসাপ তার সহপাঠীকে জানিয়েছিল সে রাশিয়ার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং তারা মার্কিন সরকারকে উৎখাত ও ট্রাম্পকে হত্যা পরিকল্পনা করছে। ওয়াউকেশা কাউন্টির অভিযোগে বলা হয় তদন্তকারীরা কাসাপের ফোনে এমন বার্তা পেয়েছে যা নির্দেশ করে যে সে ইউক্রেন চলে যাওয়ার পরিকল্পনা করছিল। আদালতের নথিতে বলা হয়েছে শুনানির জন্য আগামী 7 মে কাসাপের ওয়াউকেশা কাউন্টি আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত 32 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 83 জন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তা জানিয়েছেন সকাল 10:15টার দিকে সুমি শহরের প্রাণকেন্দ্রে 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় লোকজন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পান সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারি চ্যানেলগুলোয় ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইমেস্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন হামলায় অন্তত 83 জন আহত হয়েছেন, এর মধ্যে 7টি শিশু রয়েছে। হামলা নিয়ে সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আর্তেম কোবজার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে দিয়েছেন। তিনি বলেছেন এই উজ্জ্বল পাম সানডেতে আমাদের সম্প্রদায় এক ভয়াবহ বিয়োগান্তক ঘটনার সম্মুখীন হয়েছে। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে 32 জনের বেশি নিহত হয়েছেন। হামলা নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। তিনি বলেন মানুষ যখন একটি বিশেষ দিনে গির্জায় যাচ্ছিলেন তখন ভয়াবহ এই হামলায় অনেকেই হতাহত হয়েছেন। রাশিয়ার সর্বশেষ হামলার ঘটনায় বিশ্ব সম্প্রদায়কে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা থেমে নেই। রাশিয়ার প্রতি এমন মনোভাব প্রয়োজন যা একজন সন্ত্রাসীর প্রাপ্য। ইউক্রেনে 3 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগের অংশ হিসেবে গত শুক্রবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক হয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছেন 4 ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠক হয়। জ্বালানি অবকাঠামোর হামলায় বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি করতে 2 পক্ষই সম্মত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও দেশ দুটি পাল্টা হামলা অব্যাহত রেখেছে যা সংঘাত বন্ধের আলোচনাকে হুমকির মুখে ফেলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত শনিবার রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন 2 দফা হামলা চালিয়েছে। তারা আরও জানিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের 2টি গ্রাম দখল করেছে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।